ভারতীয় ধরনের যে একটা ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে কাউন্টার করার জন্য যে স্ট্রং পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি হয়েছে, যে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, সেটার কিছুটা প্রতিফলন কিন্তু সাম্প্রতিক নির্বাচনে দেখা গেছে। যেমন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একসময় ওভারওয়েলমিং ছিলেন গত নির্বাচনে, এবং উনি ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন এরকম মনে করা হয়েছিল। কিন্তু এই যে ধর্মকে পুঁজি করে যে রাজনীতি, সেটার বিরুদ্ধে একটা সচেতনতা তৈরি হয়েছে, এবং সেখানকার যে ডেমোক্রেসির যে বিউটি, সেটাকে পুনরুদ্ধার করার জন্য সিভিল সোসাইটি বলেন বা মিডিয়া বলেন বা সবাই এক ধরনের বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন। সেটা একটা সুফল সেখানে দেখা যাচ্ছে। আমাদের এখানে এই ধরনের নেগেটিভ তৈরি করার চেষ্টা, উদ্যোগ বা কোনো ধরনের পলিটিক্যাল যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন, তাদের কি সেই স্পেসটা আছে এখানে? না, থাকবে না। যে বললেন না, কথায় যে ভারতের রেফারেন্সটা আসতেছে, একটা প্রতিবেশী দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, সব কিছু মিলে আসাটাই স্বাভাবিক। সেখানে রাম মন্দির নিয়ে যে ঘটনাগুলি ঘটেছে, যেটা ইলেকশনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে, মন্দিরটা উদ্বোধন করা হয়েছে, সেখানে তো বিজেপি পরাজিত হয়েছে, মানে সাংঘাতিকভাবে ধরাশায়ী হয়েছে। সামগ্রিকভাবে আমাদের এই রাজনীতিটা, ভারতের রাজনীতির জন্য তো অবশ্যই উপমহাদেশের রাজনীতির জন্য একটা সুবাতাস নিয়ে এসেছে। সে কারণেই আলোচনাটা। হ্যাঁ, এবং নিঃসন্দেহে ধর্মভিত্তিক রাজনীতি ভারতের ডেমোক্রেসিকেও তো আসলে ডিস্টার্ব করেছে, কালিমালিপ্ত করেছে। এটা হয় না। ভারতের যে ইতিহাস ঐতিহ্য মিলে দাঁড়িয়েছিল গণতান্ত্রিক রাজনীতি, সেখানে ধর্মান্ধতা কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না। নিঃসন্দেহে ভারতের এই যে রাম মন্দিরের ঘটনা, বাবরি মসজিদের ঘটনা, 1990 সালে আমরা তখন সর্বদলীয় ছাত্রকে গঠন করেছি। আমরা দেখেছি সেই ভয়াবহ চিত্রগুলো আমাদের চোখের সামনে। ওইখানের ঘটনা, বাংলাদেশ এটা কীভাবে এক ইনকিলাবের হেডিং কী ছিল, বাবরি মসজিদ ভেঙে মন্দির চেষ্টাও করছিল এখানে একটা সাম্প্রদায়িক। হ্যাঁ, সে সময় আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম, সাংঘাতিকভাবে দাঁড়িয়ে মোকাবেলা করতে হয়েছে এগুলি। আবার আজকে যখন এই জায়গাটা আসছে, তখন এদেশেও সুবাতাস বইছে যে না, ধর্মীয় জিগির তলে বৈতরণে পার হওয়া যাবে না। একটা সময় তো মনে হচ্ছিল যে কংগ্রেস বুঝি নেই, কিন্তু এখন আমার এই আলোচনাটা শুরু হয়েছে যে বিজেপির যেমন পতন শুরু আর কি, কংগ্রেসে ঠিক তেমনি এগিয়ে যাওয়ার সময় এসেছে। এটা গণতন্ত্রের জন্য, সামগ্রিকভাবে রাজনীতির জন্য, ভারতের জন্য, উপমহাদেশের জন্য, আমাদের জন্য নিঃসন্দেহে সুখবর। আপনার কাছে আবার আসবো। কিছু লেসন কি এই নির্বাচনটি আমাদের রাজনীতিতে, আমাদের গণতন্ত্রের জন্য দিয়ে গেল কিনা, জনাব আসাদুজ্জামান রিপন? আমি যদি মানে এইভাবে ভাবি, ভারতে তো কোনো মানে সামরিক শাসন ছিল না। ভারতে যে আপনার উগ্র হিন্দুত্ববাদী যে আপনার মানে শাসন ব্যবস্থাটা চেপে বসেছিল 10 বছর, এবং তারপরে এখন হয়তো মানে কংগ্রেস এবং অন্য অন্য দলের মানে আপনার বহুত্ববাদের মানে আপনার বিকাশ হওয়ার কারণে সেখানে দেখা গেল যে হয়তো সেভাবে তারা মাথা তুলতে পারবে না। কিন্তু ভারতের যে একটা গত 10 বছর যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিল তারা, হ্যাঁ, যে আপনার গেরুয়া শিবির যেভাবে বিকশিত হতো, ওখানে কোন সামরিক শাসন ছিল? এই সামরিক শাসনের কারণেই যে আপনার মানে ধর্মীয় উন্মাদনা আসে বা তারা ধর্মকে ব্যবহার করে, নট নেসেসারিলি। আমরা তো দেখলাম যে গণতন্ত্রের নাম ব্যবহার করেও মানে অনেক দেশে তারা মানে ইয়ে করেন, মানে ধর্মকে ব্যবহার করেন, ধর্মকে উপজীব্য বিষয় মনে করেন। তো সমস্যাটা কিন্তু ধর্ম না। আমি যদি উদাহরণ বাংলাদেশের অভিজ্ঞতায় যদি বলি, একসময় জামাত ইসলাম পরে অ্যারাউন্ড 18টা সিট পাইছিল। তারপরে তাদের রাজনীতির যখন ভুল করলো, তারপরে কিন্তু তাদের পেনাল্টি জনগণই দিছে, 2 সিটে নেমে আসছিল। সুতরাং এই দেশের মানুষ কিন্তু মানে মৌলবাদকে প্রশ্রয় দেয় না, তারা ভেরি মাচ ডেমোক্রেসি লাভিং পিপল আমাদের দেশের জনগণ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।